এপিসোডের শুরুতে আমরা জাথারিন নামক ওই লোকটাকে দেখতে পাই। সে খুবই রাগান্বিত হয়ে দৌড়ে যেখানে সমস্ত গোলামদের আটকে রাখা হয়েছিল সেখানে চলে আসে। তখন সেখানে স্কারলেটের বড় ভাই লিওনার্ডো এবং অন্যান্য আরো সৈনিকরা এসে তাকে ধরে ফেলে। অন্যদিকে আমরা স্কারলেটকে দেখতে পাই। সে গডউইনকে জিজ্ঞাসা করে, তার মানে তুমি বলতে চাচ্ছ যে টেরেনিজা পুনর্জন্ম গ্রহণ করে অন্য একটা দুনিয়া থেকে এই পৃথিবীতে এসেছে, তাই না? গডউইন বলে, হ্যাঁ, এই সব কিছুর পিছনে ওরই হাত ছিল। স্কারলেট বলে, আমি তোমার এইসব ফালতু কথায় একদমই কান দিতে চাই না, সেজন্য আমি এখানে যেটা করতে এসেছি এখন ওইটাই করব। গডউইন মারাত্মক ভয় পেয়ে বলে, 1 মিনিট, আপনি কি চান সেটা আমাকে বলুন। আমি আপনার সমস্ত ইচ্ছাকে আমার অসীম শক্তির দ্বারা অবশ্যই পূরণ করব। স্কারলেট বলে, তাহলে আমার শয়তানের মতো চোখ, লম্বা লম্বা নাক আর মোটা পেটওয়ালা একটা পাঞ্চিং ব্যাগ লাগবে। প্রথমে গডউইন বুঝতে না পারলেও একটু পরে সে বুঝতে পারে স্কারলেট তার কথাই বলছে। তখন স্কারলেট বলে, ওভারক্লক। সে তার শক্তি ব্যবহার করে সময়কে এমনভাবে বদলে দেয় যে সময়টা অন্যান্য সবার জন্য 100 গুণ স্লো হয়ে যায়। স্কারলেট বলে, এই সময়কে স্লো করে দেওয়ার প্রভাবটা আমার উপরে পড়বে না। এটা বলে সে গডউইনকে মারার জন্য এগিয়ে যায় আর বলে, এই ঘুষিটা রাজ্যের যেই সব মানুষদের উপর তুমি অত্যাচার করেছো তাদের জন্য, আর রাজ্যের যেই সব গোলামদের সাথে তুমি পশুদের মতো আচরণ করেছো আর নানাকার মতো ভালো একজন বিস্ট কিনের জীবনকে ধ্বংস করে দিয়েছো এগুলোর জন্য, আর সর্বশেষ ঘুষিটা আমার জন্য, কারণ তুমি আমাকে সবার সামনে অপমান করেছিলে। এগুলো বলতে বলতে সে গডউইনকে অনেকগুলো ঘুষি মারে। আর সময় আবারও নর্মাল হয়ে গেলে গডউইনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। গডউইন ছিটকে একটা দেওয়ালে গিয়ে লাগে। তখন স্কারলেট সেখানে বসে পড়ে। এত বেশি পরিমাণে পাওয়ার ব্যবহার করার জন্য তার শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় এবং তার চুল কালো হতে শুরু করে। স্কারলেট যখন পড়ে যাচ্ছিল তখন সেখানে প্রিন্স জুলিয়াস চলে আসে। সে স্কারলেটের হাত ধরে বলে, এই বিষয়টা মানতেই হবে যে একজন মানুষের জন্য এতটা ভয়ঙ্করভাবে ফাইট করাটা আসলেই অনেক মারাত্মক একটা ব্যাপার। তুমি কি দাঁড়াইতে পারবে? স্কারলেট বলে, এখন আমি একদমই নড়াচড়াও করতে পারছি না। তখন সেখানে লিওনার্ডো, সিগার্ড আর নানাকা চলে আসে। তারা বলতে থাকে, তুমি কি ঠিক আছো? তুমি কোথায় আঘাত পেয়েছো? স্কারলেট বলে, আপনারা আমাকে নিয়ে একদমই চিন্তা করবেন না। সে নানাকাকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে বাঁচাতে আসতে পারিনি। নানাকা বলে, আমার চিন্তা বাদ দিন, আমি তো এটা দেখেই খুশি যে আপনি ভালো আছেন। তখনই সেখানে হুট করে গডউইন এসে একটা বন্দুকের মাধ্যমে স্কারলেটের দিকে ফায়ার করে দেয়। তখনই প্রিন্স জুলিয়াস সামনে এসে স্কারলেটকে বাঁচিয়ে নেয়। জুলিয়াসের শরীর ধীরে ধীরে নিচে পড়ে যায়। এটা দেখে গডউইন মারাত্মক খুশি হয়ে যায় আর বলতে থাকে, আমি স্কারলেটকে মারতে না পারলেও আমি আজকে প্রিন্স জুলিয়াসকে শেষ করে দিয়েছি। এটা দেখে স্কারলেট মারাত্মক রাগান্বিত হয়ে আবারও গডউইনকে মারতে শুরু করে। গডউইন বলে, তুমি আমাকে যতই ঘুষি মারো তোমার কোনো আঘাতই আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। গডউইনের গলায় এই লকেটটা দেখে স্কারলেট বিষয়টা বুঝতে পেরে ওই লকেটটা খুলে ফেলে আর তারপর উড়াধুরা মারতে শুরু করে। স্কারলেট বলে, তোমার কি কোনো ধারণা আছে তুমি কতটা নিচু কাজ করেছো? তোমার মতো একটা অপবিত্র মানুষ প্রিন্স জুলিয়াসের শরীরে গুলি চালিয়েছে। এখন তোমাকে প্রিন্স জুলিয়াসের কাছে দ্বিতীয় দুনিয়ায় গিয়ে ক্ষমা চাইতে হবে। এটা বলে সে একটা লাথি মেরে গডউইনকে বিল্ডিং এর বাহিরে পাঠিয়ে দেয়। স্কারলেট জুলিয়াসকে উদ্দেশ্য করে বলে, আমি আপনার মৃত্যুর বদলা নিয়ে নিয়েছি। আমি আশা করছি যে হেভেনে আপনার আত্মা শান্তি পাবে। তখন পিছন থেকে জুলিয়াস বলে, আমি এখনো মরে যাইনি। লিওনার্ডো বলে, আপনি এরকমটা কেন করেছেন? এটা তো ভালো হয়েছে যে হিলিং ম্যাজিক কাজ করেছে, না হলে আজকে আপনার সত্যি সত্যি কিছু একটা হয়ে যেত। জুলিয়াস স্কারলেটকে বলে, আমি এত সহজে কখনোই মরে যাব না। তুমি কি এটা শুনে দুঃখ পেয়েছো? স্কারলেট বলে, একদমই না, আপনার কণ্ঠ শুনে আমার অনেক ভালো লাগলো। তারপর সমস্ত গোলামদেরকে মুক্ত করে দেওয়া হয় আর সমস্ত অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। গডউইনকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন নানাকা দেখতে পায় যে গডউইন এখনো জীবিত রয়েছে। নানাকা গাড়িতে শুয়ে থাকা স্কারলেটকে জিজ্ঞাসা করে, আপনি যেটা চেয়েছিলেন ওইটা কি এখন পেয়েছেন? স্কারলেট বলে, হ্যাঁ, এখন আমার অনেক ভালো লাগছে। অন্যদিকে আমরা একটি জঙ্গলে ভানকিশ রাজ্যের রাজকুমার এলফ্লিনকে একটা গাছের ভিতরে ঢুকে থাকতে দেখি, যাকে গত এপিসোডে স্কারলেট লাথি মেরে আকাশে পাঠিয়ে দিয়েছিল। একটা ছেলে গাছে লাথি মেরে এলফ্লেমকে নিচে নামিয়ে তাকে নিয়ে যেতে থাকে।
এলফ্লিম বলে, আমার মনে হচ্ছে যে আমার শরীরের সবগুলো হাড্ডি একেবারে ভেঙে গিয়েছে। ওই ছেলেটা বলে, তুমি কি মজা করছো নাকি? এই পৃথিবীতে এমন কোনো জিনিসই নেই যেটা তোমার থেকে বেশি শক্তিশালী হবে। শুধু একটা গাছ থেকে পড়ে যাওয়ার জন্য তোমার এত খারাপ অবস্থা তো কখনোই হবে না। এলফ্লেম বলে, আমাকে এখানে অন্য একটা রাজ্য থেকে ছুড়ে দেওয়া হয়েছিল। এটা খুবই অসাধারণ একটা কাহিনী। আমি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমার সমস্ত ব্লেসিংকে ব্যবহার করে ফেলেছি। তবে তাছাড়াও আমার এই কাহিনীতে যে মেইন ক্যারেক্টার রয়েছে সে আমার কল্পনার থেকেও অনেক বেশি অসাধারণ ছিল। আমি তো শুধু এখন আবারও তার সাথে দেখা করার অপেক্ষায় আছি। যাই হোক, পরের দিন সমস্ত খবরের কাগজে এই খবরটা ছড়িয়ে যায় যে লেডি স্কারলেট মিনিস্টার গডউইনকে মেরে পরাজিত করে দিয়েছে। এই খবরটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় আর স্কারলেটের অনেক প্রশংসা করতে থাকে। অন্যদিকে আমরা স্কারলেটকে তার পোষা ড্রাগনের কাছে দেখতে পাই। সে তার ড্রাগনকে অনেক আদর করছিল। এটা দেখে নানাকা অনেক জেলাস ফিল করছিল যে স্কারলেট আমাকে রেখে ওই ড্রাগনটাকে এত আদর কেন করছে। তখন একটা লোক এসে স্কারলেটকে বলে, আপনি আমাকে যেমনটা বলেছিলেন ওই রকমই আমি একটা পাঞ্চিং ব্যাগে গডউইনের চেহারা লাগিয়ে এটা মার্কেটে লঞ্চ করে দিয়েছি, কিন্তু এটা সেল হবে কিনা এটা আমি কিছুই বলতে পারবো না। স্কারলেট বলে, এটা অবশ্যই বিক্রি হবে, কারণ প্রিন্স জুলিয়াসের এটা অনেক পছন্দ হয়েছিল। লোকটা বলে, হ্যাঁ সেটা তো অবশ্যই, তবে নানাকা অনেকক্ষণ ধরেই ওখান থেকে আপনার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে আপনাকে কিছু বলতে চাচ্ছে। এটা দেখে স্কারলেট নানাকাকে নিজের কাছে আসতে বলে। নানাকা তার বিস্ট রূপে দৌড়ে স্কারলেটের কাছে আসলে স্কারলেট তাকে কুলে তুলে নেয়। অন্যদিকে আমরা জেলখানার দৃশ্য দেখতে পাই। টেরেনিজা হাতে একটা মোমবাতি ধরে ধীরে ধীরে জেলখানার ভিতরে প্রবেশ করছিল। জেলখানার গার্ডরা বলে, এখানকার কয়েদিদের সাথে কেউই দেখা করতে পারবে না। তখন টেরেনিজা একটা ম্যাজিক করার কারণে ওই গার্ডগুলো তাকে ভিতরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। টেরেনিজা সোজা গডউইনের কাছে আসে। গডউইন টেরেনিজাকে দেখে অনেক খুশি হয়ে যায়। টেরেনিজা বলে, তুমি যে রাজ্যে ডিয়ানিজমকে সরিয়ে পালমানিজম নিয়ে এসেছো আর এটাকে রাজ্যের ধর্ম বানিয়েছো, এটার জন্য আমি অনেক খুশি। গডউইন বলে, হ্যাঁ এরকমটা আমিই করেছিলাম। এখন তুমি আমাকে এখান থেকে মুক্ত করলে আমি তোমার আন্ডারে হয়ে কাজ করব। টেরেনিজা কোনো উত্তর না দিয়ে বলে, এখন তুমি গডেস পালমিয়ামের ব্লেসিংটাকে গ্রহণ করো। টেরেনিজা একটা ম্যাজিক করে জেলখানার ভিতরে এই জিনিসটা রেখে দেয় আর বলে, এখন আমাদের আর কখনোই দেখা হবে না। এটা বলে সে চলে যায়। চলে যাওয়ার সময় সে বলে, এখন আমার শুধু একজনের সাথে হিসাব ক্লিয়ার করা বাকি আছে, সে হচ্ছে স্কারলেট এল ভ্যান্ডিমিয়ন। ওইদিকে আমরা দেখি গডউইন যখন টেরেনিজার রেখে যাওয়া এই জিনিসটা খোলে তখন এটার কারণে তার মৃত্যু হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি প্রিন্স জুলিয়াস যখন জানতে পারে যে গডউইন মারা গেছে তখন সে অবাক হয়ে যায়। লিওনার্ডো বলে, গডউইন বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আসলে টেরেনিজা এমন একটা সিস্টেম করে এসেছিল যার জন্য পুরো দুনিয়া মনে করছে যে গডউইনকে হত্যা করা হয়নি, বরং সে নিজেই আত্মহত্যা করেছে। তখন প্রিন্স জুলিয়াস বলে, এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না, কারণ গডউইনের মতো একটা স্বার্থপর মানুষ কখনোই নিজেকে মারতে পারে না। লিওনার্ডো বলে, হ্যাঁ, আর তাছাড়াও স্কারলেট টেরেনিজা নামের যেই মেয়েটার কথা বলেছিল ওই মেয়েটাকেও এখনো খুঁজে পাওয়া যায়নি। তখন সেখানে নানাকা একটা বক্স নিয়ে এসে লিওনার্ডোকে বলে, আপনি যেটা আনতে বলেছিলেন আমি নিয়ে এসেছি। জুলিয়াস বলে, খবর অনুযায়ী টেরেনিজা নামের ওই মেয়েটাই গডউইনকে উস্কে দিয়েছিল, কিন্তু ওই মেয়েটা আসলে কে আর এই মেয়েটা এখন কি চাচ্ছে? তখন জুনিয়াস পালমানিজমের সম্পর্কে বলে। সে বলে, এটা এমন একটা ধর্ম যেটা পালিস্তান রাজ্যের মানুষেরা বিশ্বাস করে। তখন লিওনার্ডো বলে, এই পুরো রাজ্যে শুধুমাত্র প্রধান দুইটা ধার্মিক সংগঠন রয়েছে, আর এই দুইটার মধ্যে পালমানিজম নামক এই ধর্মের অনুসারীর মানুষদের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে। সেজন্য এটাকে রাজ্যের প্রধান ধর্ম হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। এই ধর্মের অনুসরণকারীরা পালমিয়া নামের একজনের পূজা করে, যাকে সৌন্দর্য আর ভালোবাসার দেবী বলা হয়। আর এই ধর্মকে যে চালাচ্ছে সে এমনই একজন ব্যবসায়ী যার জীবনে নিজেরই কোনো আদব কায়দা নেই। নানাকা বলে, আমি এখন বুঝতে পেরেছি যে গডউইন এই ধর্মের সাথে কিভাবে সংযুক্ত ছিল। এমন মনে হচ্ছে যে এই ধর্মকে শুধুমাত্র খারাপ মানুষেরাই চালাচ্ছে। তখন সিগার্ড নানাকাকে বলে, এই রাজ্যে সেম আরো একটা ধর্ম রয়েছে, সেটা হচ্ছে ডিয়ানিজম। এটাতে সবাই সেন্ট ডিয়ানার পূজা করে, যেই মেয়েটার কাছে মন্দ বা খারাপ জিনিসকে দূর করার ক্ষমতা রয়েছে।
লিওনার্ডো বলে, কিন্তু এটা অফিসিয়ালি রাজ্যের প্রধান ধর্ম নয়। তবে তুমি যদি রাজ্যের মানুষদেরকে জিজ্ঞাসা করো যে কোন ধর্মকে প্রধান ধর্ম হওয়া উচিত, তাহলে বেশিরভাগ মানুষ ডিয়ানিজমকেই পছন্দ করবে। প্রিন্স জুলিয়াস বলে, কিন্তু আমরা এই কথাটাকেও ফেলতে পারবো না যে এই ধর্মকে অনেকেই গ্রহণ করতেও চাইবে না। তখন সিগার্ড বলে, আমার অনেক গুরুত্বপূর্ণ একটা কথা মনে পড়লো, যে ডিয়ানিজমের একটা সেরিমনি খুব শীঘ্রই হতে চলেছে। জুলিয়াস লিওনার্ডোকে বলে, আমি আশা করছি তুমি বুঝতে পেরেছো যে এই বছরের ধার্মিক যাত্রাটা অতটা সহজ হবে না, আর এই ধার্মিক যাত্রার জন্য স্কারলেটেরও অনেক অসুবিধা হবে। তবে স্কারলেটের শরীর এখন কেমন আছে? লিওনার্ডো বলে, সে আগের থেকে অনেক ভালো আছে। সে গতকালকে আমাকে বলেছিল সে তার ড্রাগনের জন্য শিকার করতে যাবে, যাতে তাকে ভালো খাবার খাওয়াতে পারে। জুলিয়াস বলে, ওই মেয়েটা সত্যি অসাধারণ। এটা সত্যি কথা যে তার আশেপাশে থাকলে পরিবেশটা সবসময় অনেক সুন্দর হয়ে থাকে। আমার স্কারলেটকে মনের কথা এখনই বলে দেওয়া উচিত। লিওনার্ডো বলে, আপনি কি বলছেন? আপনি তো আগে থেকেই একে অপরকে ওয়াদা করেছেন যে আপনারা সবসময় একে অপরের সাথেই থাকবেন। এটা শুনে নানাকা অবাক হয়ে যায় আর বলে, আপনি কি বলছেন? লিওনার্ডো বলে, হ্যাঁ, এটা সত্যি। তবে এই কথাটাকে এখন গোপন রাখতে হবে। খুব শীঘ্রই সমগ্র রাজ্যের মানুষেরা এটা জানতে পেরে যাবে। জুলিয়াস মনে মনে বলে, এরা যখন সত্যিটা জানতে পারবে তখন এদের একদম হুঁশ উড়ে যাবে। আপাতত আমার নিজের স্কারলেটের কাছে যাওয়া উচিত। অন্যদিকে আমরা স্কারলেটকে তার ড্রাগনের পিঠে বসে আকাশে উড়তে দেখতে পাই। আর ওইদিকে আমরা দেখি স্কারলেটের দুইজন বান্ধবী তার সাথে দেখা করতে এসেছে। তখন তারা আকাশে একটা ড্রাগনকে দেখে ড্রাগনটাকে বিপদ মনে করে বলে যে আমাদের এই ড্রাগনকে এখনই আটকাতে হবে। এটা বলে তারা ভুলবশত ওই ড্রাগনের উপর বসে থাকা স্কারলেটের উপর আক্রমণ করে। পরের দৃশ্যে আমরা তাদের তিনজনকে একসাথে বসে কথা বলতে দেখি। স্কারলেট বলে, তোমরা আমার প্রিয় ড্রাগনটাকে দেখে বিপদ মনে করেছিলে, তাই না? তারা বলে, হ্যাঁ, কারণ আমাদের শত্রুপক্ষরা এরকমই একটা ড্রাগনের পিঠে ঘুরে বেড়ায়। তাদের উপর আক্রমণ না করলে তারা আমাদের উপর আক্রমণ করবে। সেজন্য আমরা মনে করেছি যে আমাদের আগে আক্রমণ করাটাই ভালো হবে। স্কারলেট মনে মনে বলে, আমার এটা দেখে ভালো লাগলো যে এরা দুইজন এখনো পরিবর্তন হয়নি। সে বলে, আমাদের আজকে অনেক দিন পরে দেখা হয়েছে, তো বলো তোমরা এখন কেমন আছো? এই মেয়েটা বলে, তুমি বিগত 1 মাস ধরে একাডেমিতে আসোনি, সেজন্য তোমার জায়গায় সবকিছুকে আমি ম্যানেজ করে রেখেছি। এভাবে তারা একসাথে কথা বলতে থাকে। আর কথায় কথায় তার বান্ধবীরা স্কারলেটকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে বিয়ে করবে না? এটা শুনে স্কারলেটের প্রিন্স জুলিয়াসের কথা মনে পড়ে যায়। তখন সেখানে প্রিন্স জুলিয়াস স্কারলেটের সাথে দেখা করতে চলে আসে। এই দুইটা মেয়ে স্কারলেটকে দেখে অনেক অবাক হয়ে যায়। জুলিয়াস তাদের দুইজনকে বলে, তোমাদের সাথে দেখা করে অনেক ভালো লাগলো। ওই দুইটা মেয়ে খুবই নার্ভাস হয়ে যায়। তখন জুলিয়াস বলে, তোমরা কিছু মনে না করলে আমি স্কারলেটের সাথে একা কিছু কথা বলতে চাই। জুলিয়াস স্কারলেটের হাত ধরে বলে, আমার লেডি স্কারলেটের সাথে কিছু প্রাইভেট কথা রয়েছে। এটা শুনে এরা দুইজন অনেক খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনারা দুইজন অনেক কথা বলুন, আমাদের কোনো সমস্যা নেই। তারপর আমরা জুলিয়াস আর স্কারলেটকে একসাথে দেখতে পাই। জুলিয়াস বলে, তুমি কি শুনেছ যে গডউইন জেলখানায় আত্মহত্যা করেছে? স্কারলেট বলে, হ্যাঁ শুনেছি। জুলিয়াস বলে, আমি তোমার রিপোর্ট পড়েছি আর টেরেনিজা নামের ওই মেয়েটার খবর বের করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কায়েলও ওই মেয়েটার বিষয়ে কিছুই জানতো না। আমার কাছে এটা ছাড়া আর কোনো তথ্য নেই, আর ওই মেয়েটা কোথায় আছে সেটাও আমি জানি না। স্কারলেট বলে, আমি বুঝতে পেরেছি। স্কারলেট মনে মনে বলে, প্রিন্স জুলিয়াস সঠিক কথাই বলেছিলেন। এই কথাটা আমরা ওই দুইজনের সামনে একদমই বলতে পারতাম না। জুলিয়াস বলে, তুমি কি আমার কাছ থেকে অন্য কিছু শুনতে চেয়েছিলে? স্কারলেট বলে, না, আপনি কি অন্য কিছু বলতে চাচ্ছেন? জুলিয়াস বলে, তোমার চুলগুলো এখনো ঠিক হয়নি, তাই না? স্কারলেট বলে, হ্যাঁ, তবে আমি ভেবেছি যে আমি খুব শীঘ্রই হট স্প্রিংয়ে যাব, কারণ ওইখানে গেলে ব্লেসিং এর পাওয়ার অতিরিক্ত ব্যবহার করার কারণে শারীরিক আর মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জুলিয়াস বলে, তুমি একদম ঠিক শুনেছ। এই রাজ্যের ভবিষ্যতের জন্য তোমার সুস্থ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। আমি কোনো একটা সামান্য জিনিসের জন্য তোমাকে একদমই হারাতে চাই না। স্কারলেট বলে, আমিও আপনাকে কখনোই হারাতে চাই না।
আপনি আমাকে প্রমিস করুন যে আপনি আর কখনোই ওইরকম কিচ্ছু করবেন না। আমাকে বাঁচানোর জন্য আপনি কখনোই নিজেকে বিপদে ফেলবেন না। আমি যে শাহী পরিবারের জীবনে এতটা গুরুত্বপূর্ণ একটা পার্ট হতে পেরেছি, এটার জন্য আমি অনেক খুশি। আমি জানি যে সময়ের দেবতার ব্লেসিং এই রাজ্যের জন্য অনেক জরুরি, কিন্তু আমাদের পরবর্তী রাজার কিছু হয়ে গেলে তখন কি হবে? জুলিয়াস বলে, আমি কি এখান থেকে একটা ফুল ছিঁড়তে পারি? স্কারলেট বলে, হ্যাঁ অবশ্যই, এটার জন্য আপনার অনুমতির কোনো প্রয়োজন নেই। জুলিয়াস ফুল ছিঁড়তে ছিঁড়তে বলতে থাকে, আমার মা বাবা সবসময় একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করার চেষ্টা করতেন, যাতে ওনারাও নর্মাল মানুষদের মতো থাকতে পারেন, ওনাদের মনে যেন কখনোই অহংকার না আসে। স্কারলেট বলে, এই বিষয়টা আমি একদমই জানতাম না, আমি তো ওনাদেরকে অনেক কঠোর মানুষ মনে করতাম। জুলিয়াস বলে, তারা শুধু এটাকে বাহির থেকে দেখানোর জন্য করত। আমার বাবা আমার মাকে অসংখ্যবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমার মা একদমই রাজি হননি। শেষ পর্যন্ত আমার মা অনেক বিরক্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু একদিন আমার মা আমার বাবার কাছ থেকে এমন একটা উপহার পেয়েছিলেন যেটা খুবই স্পেশাল ছিল। ওই উপহারটা কোনো হীরামতি দিয়ে তৈরি ছিল না, ওই উপহারটা আমার বাবা নিজের হাতে বানিয়েছিলেন, একদম ওনার অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে। এটা বলে জুলিয়াস তার বাবার মতো করে নিজের হাতে একটা ফুলের তাজ বানিয়ে স্কারলেটের মাথায় পরিয়ে দেয়, আর বলতে থাকে, আমার জীবনে তোমার অনেক প্রয়োজন। তুমি যখন আমার লাইফে থাকো তখন আমার মনে হয় তুমি আমার জীবনটাকে সব রকম রং দিয়ে রঙিন করে ফেলেছ। আমার জীবনটা একদম ছোটবেলা থেকেই রংহীন ছিল, এটাতে কোনো রকম রোম্যান্স ছিল না। তোমার সাথে দেখা করার পর থেকেই আমার জীবনে বেঁচে থাকার ইচ্ছা আমার মনের ভিতরে জেগে উঠেছে, আর আমি তোমার জন্য একদম পাগল হয়ে গিয়েছি। তুমি কি সারা জীবন আমার সাথে থাকতে চাইবে? এটা বলে সে স্কারলেটকে এভাবে ধরে বলে, তুমি আমার সবচেয়ে পছন্দের একটা খেলনা। এটা বলে সে স্কারলেটকে আবারও ছ্যাঁকা দিয়ে দেয়। জুলিয়াস বলে, তোমার চেহারার রং কেন উঠে গিয়েছে? স্কারলেট বলে, আপনি একটা কথা বলুন, এই ফুলের মালা বানানোর সময় আপনি কি সত্যি সত্যি ভালোবাসার কথা ভাবছিলেন? জুলিয়াস বলে, হ্যাঁ, কিন্তু এই ভালোবাসা ওই ভালোবাসা না। তুমি কি মনে করেছো আমি কি তোমাকে পছন্দ করছি? এটা শুনে স্কারলেটের মাথা গরম হয়ে যায়। জুলিয়াস বলে, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু রোমান্টিক সময় কাটানোর জন্য তোমার বয়সটা পার হয়ে গিয়েছে। এটা বলে জুলিয়াস আরো বড় একটা ছ্যাঁকা দিয়ে দেয়। জুলিয়াস চলে যাওয়ার সময় বলে, আমি ভুলেই গিয়েছিলাম যে তুমি আমাদের রাজ্যের মানুষদেরকে কি ভয়ানকভাবে পিটিয়েছ, এমনকি তুমি আমাদের একজন মিনিস্টারকেও প্রায় মেরেই ফেলেছিলে। এটা শুনে স্কারলেট বলে, আমি আপনার এই কথার সাথে আপনাকে একটা গিফট দিতে চাই। সেটা হলো, আমি কি আমার সামনে দাঁড়িয়ে থাকা এই গর্ধপ গবেট গাধা অসভ্য একটা লোককে আমার হাত দিয়ে ইচ্ছামতো ধোলাই করতে পারি? এই কথা বলার সময় স্কারলেটের চেহারায় রাগ অনেক ভালোভাবেই ফুটে উঠেছিল। আর শেষ পর্যন্ত স্কারলেটের এই রাগান্বিত চেহারা দেখেই 5 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে আমরা স্কারলেটকে বারান্দায় দেখতে পাই। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে টেরেনিজার হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়া আর পালভানিজমের ষড়যন্ত্র হওয়াটা আমার অনেক আজব মনে হচ্ছে খুব শীঘ্রই অনেক বড় একটা বিপদ আসতে চলেছে। তারপর সে একটা চিঠি পড়ে বলে, এখন যাই হয়ে যাক আমি সেন্ট ডিয়ানার রক্ষা অবশ্যই করব। পরের দৃশ্যে আমরা দেখি স্কারলেট লিওনার্ডোকে বলছে, আমি শুধু ওইখানে হট স্প্রিং এর জন্যই যাচ্ছি। লিওনার্ডো বলে, কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি আবারও কাউকে ধোলাই করার পরিকল্পনা করছো। স্কারলেট বলে, একদমই না। আপনার কি আপনার ছোট বোনের উপর এইটুকুও ভরসা নেই? লিওনার্ডো বলে, আমি তোমাকে ভরসা কিভাবে করব? তুমি তোমার আর প্রিন্স জুলিয়াসের মধ্যকার ওয়াদা সম্পর্কে আমাকে মিথ্যা কথা বলেছিলে। আমি তো মনে করেছিলাম তোমার এখন সুখের একটা সংসার হবে। নানাকা জিজ্ঞাসা করে, আপনি কি ওইখানে ওই সেন্টকে ধোলাই করার জন্য যাচ্ছেন? এটা শুনে লিওনার্ডো ঘাবড়ে যেয়ে বলে, তুমি হট স্প্রিং এ যাওয়ার কথা বলছো, আর তুমি যেই হট স্প্রিং এ যাওয়ার কথা বলছো ওইটা পবিত্র তীর্থযাত্রার মধ্যেই পড়ে। আমার তোমার উপর সন্দেহ হচ্ছে। স্কারলেট বলে, আমাদের রাজ্যের মানুষেরা সেন্টকে অনেক সম্মান করে, আর এরকম সম্মানিত কারোর ধোলাই করাটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। এটা শুনে লিওনার্ডো তাকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। স্কারলেট অনেক খুশি হয়ে যায়, কিন্তু যখন সে দেখে প্রিন্স জুলিয়াসও তার সাথে যাচ্ছে এটা দেখে তার মুড খারাপ হয়ে যায়। তারপর আমরা দেখি গাড়ির ভিতরে জুলিয়াস হাসতে হাসতে বলে, তার মানে লিওনার্ডো মনে করছে তুমি ওই পিচ্চি মেয়ে সেন্টকে ধোলাই করার জন্য যাচ্ছ,
তাই না? স্কারলেট বলে, আমার বড় ভাই ক্রাউন ইনভেস্টিগেটরি অফিসের হেড, তাই ওনার কাছ থেকে এটা লুকিয়ে রাখার কোনো প্রয়োজনই আমি মনে করছি না। তাই আমি যে আপনার সাথে হেলিল্যান্ডের যাত্রায় যাচ্ছি এটা ওনার কাছ থেকে লুকিয়ে রাখাটা আমি কোনোভাবেই প্রয়োজন মনে করছি না। জুলিয়াস বলে, না, এটা গোপন রাখার প্রয়োজন আছে, কারণ এটা গোপন রাখলে সবাই সত্যিটা যখন জানতে পারবে তখন সেটার রিয়াকশন আরো জোস হবে। এটা শুনে স্কারলেট রাগান্বিত হয়ে যায়। জুলিয়াস বলে, আমি তো মজা করছিলাম, তবে গডউইনের ওই কাণ্ডটা হওয়ার পর থেকে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে অনেক হালচাল বেড়ে গিয়েছে। আমরা ওইসব দুর্নীতিবাজ খারাপ মানুষদেরকে তো ধরে ফেলেছি, কিন্তু রাজদরবার এখনো স্টেবল হয়নি, তাই আমাদের পিছনে গুপ্তচরও থাকতে পারে। সেজন্য এখন আমরা যাই করব সেটা আমাদের লিওনার্ডোর কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। তারপর তারা বাহিরে তাকিয়ে স্কারলেট বলে যে রিলিজিয়াস কোয়ার্টারের সামনে এই ওয়াল অফ ইম্পিউরিটিকে পার করলেই আমরা হেলিল্যান্ডে পৌঁছে যাব। এই দেওয়ালটার ওই পাশেই পালমানিজম আর ডিয়ানিজম দুটোর ধর্মেরই হেডকোয়ার্টার রয়েছে। জুলিয়াস বলে, পালমিয়ান পোপ বলেছিল যে তারা এই দেওয়ালটাকে এজন্যই বানিয়েছিল যাতে তারা বাহিরের ময়লা আবর্জনার থেকে সবকিছুকে পরিষ্কার রাখতে পারে। পোপ শব্দের অর্থ হলো ধর্মীয় নেতা, অর্থাৎ খ্রিস্টানদের ক্যাথলিক চার্চের ধর্মীয় বা সর্বোচ্চ ধর্মীয় নেতাদেরকে পোপ বলা হয়। যাই হোক, জুলিয়াস আরো বলে, আমার মনে হয় খ্রিস্টানদের ধর্মীয় নেতা অর্থাৎ পোপ তাদের ভ্রষ্টাচারকে লুকিয়ে রাখার জন্যই এরকম বিশাল বড় দেওয়াল তৈরি করেছে। স্কারলেট জিজ্ঞাসা করে, পালমানিজমের বর্তমান পোপ অর্থাৎ বর্তমান ধর্মীয় নেতার নাম পোপ সার্গন, তাই না? জুলিয়াস বলে, হ্যাঁ, যেই মানুষেরা তাকে তার ব্যবসায়িক সময় থেকে চিনে তারা তাকে বলে স্ক্যামিং সোশ্যাল ক্লেইম্বার, মানে হলো চালাক ও স্বার্থপর একজন লোক, যে সমাজে নিজের অবস্থান তৈরি করতে মানুষদেরকে ব্যবহার করে থাকে। তখনই হঠাৎ করে তাদের গাড়িটা ব্রেক করে। জুলিয়াস যখন জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন ড্রাইভার বলে, আমাদেরকে দেখে ওই লোকেরা গেট বন্ধ করে দিয়েছে। ড্রাইভার এই বিষয়ে জিজ্ঞাসা করলে উপর থেকে একটা সৈনিক বলে, আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু পোপ সার্গন নির্দেশ দিয়েছেন যে মহারাজের অনুমতি ছাড়া কেউই যেন এই হেলিল্যান্ডের এই দেওয়ালটাকে পার করতে না পারে। তখন এটার জন্য জুলিয়াস বাহিরে এসে কথা বলতে থাকে। এই মোটা বেলুনের মতো লোকটা বলে, আমার নাম হচ্ছে যার মুভ দি ওগ্রে, আমি পারমিয়ার ধর্মের রক্ষক, আমার পারমিশন ছাড়া কেউই ভিতরে আসতে পারবে না। তখন এই মোটু লোকটাকে দেখে স্কারলেট ভাবে এই ফুলানো বেলুনটাকে পিটাইতে অনেক মজা হবে। জুলিয়াস বলে, তার মানে তুমি ধর্মের রক্ষক, তাই না? উগ্রে বলে, হ্যাঁ, আমার দায়িত্ব হচ্ছে যেই ব্যক্তিটাই পালমানিজম ধর্মের বিরুদ্ধে যাবে সে যদি রাজকুমারও হয়ে থাকে তাহলে তাকে আটকাতে হবে। আর এই কাজটা করার জন্য শক্তি আমাকে স্বয়ং পালমিয়া দেবী দিয়েছেন, আর উনি যে কোনো রাজা অথবা রাজকুমারের থেকেও অনেক বড় লেভেলের কেউ একজন। জুলিয়াস বলে, আমার মনে হয় না যে মহারাজ তোমাদেরকে এরকম কোনো নির্দেশ দিয়েছেন। সত্যিই কি মহারাজ কিছু বলেছেন নাকি তোমাদের পোপ সার্গন এটা বলেছে? ওগ্রে বলে, উনি ছাড়া আর কে দিবে? আমরা ধর্মের রক্ষকরাই ওনার সবচেয়ে কাছের ও বিশ্বস্ত শক্তিশালী সৈনিক, যারা বিধর্মীদেরকে অনেক কঠিন শাস্তি দিয়ে থাকে। এক কথায় আমরা হচ্ছি পালমিয়ান দূত। তখন সে একটা অস্ত্র দেখিয়ে বলে, এই অস্ত্রটা আমাকে পালমিয়া দিয়েছে, এই অস্ত্রটা দিয়েই আমি বিধর্মীদের শাস্তি দেওয়ার কাজ করি। এগুলো শোনার পর স্কারলেট বলে, আমি কি এখন কিছু করব নাকি চুপ থাকবো? জুলিয়াস বলে, এখন তুমি যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নেই। স্কারলেট সামনে এগিয়ে বলে, এখন এই গেটটা খোলা থেকেই আমি সবকিছু শুরু করব। উপর থেকে ওগ্রে বলে, এই দুনিয়াতে এখনো এমন কোনো শক্তি তৈরি হয়নি যেটা এই হোলি গেটকে ভাঙতে পারবে, তাই তোমাদের ফিরে যাওয়া উচিত। তখনই স্কারলেট তার পাওয়ার দিয়ে গেটটাকে টুকরো টুকরো করে দেয়। এটা দেখে লোকটা অবাক হয়ে যায়। সেখানে উপস্থিত সমস্ত সৈন্যরা এত ভয়ঙ্কর শক্তি দেখে বুঝতে পারে যে এই মেয়েটা স্কারলেট এল ভেন্ডিমিয়ন। সবাই স্কারলেটের ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন উগ্রে নিচে এসে তার অস্ত্রটা উপরে এভাবে ঘুরাইতে ঘুরাইতে বলে, তার মানে তুমি সেই মেয়ে যে আমাদের মিনিস্টার গডউইনকে ধরিয়ে দিয়েছিলে, তাই না? আমি তোমাকে একদমই ছাড়বো না। তখন স্কারলেট পাশের সৈনিকের থেকে এই অস্ত্রটা নিয়ে তার আক্রমণকে এভাবে তার দিকেই ছুঁড়ে মারে, কিন্তু এত ভয়ঙ্কর আঘাতের পরেও তার তেমন কিছুই হয় না।
ওগ্রে তার গলার এই লকেটটা দেখিয়ে বলে, যতক্ষণ আমার কাছে পাওয়ার আছে ততক্ষণ কেউই আমার কিছুই করতে পারবে না। মোটু লোকটা যখন স্কারলেটকে জ্ঞান দিচ্ছিল তখন স্কারলেট এই জ্ঞানী মানুষটাকে মেরে আকাশে পাঠিয়ে দেয়। স্কারলেট বলে, আমি শুধু দেখতে চাচ্ছিলাম যে ওই মোটা লোকটাকে মেরে আমার কিরকম ফিল হয়। আর তাছাড়াও যদি আপনার কখনো কোথাও যেতে মন চায় তাহলে আমি আপনাকেও চাইলে এভাবে পাঠাইতে পারবো। জুলিয়াস উত্তরে বলে, না, আমি গাড়ির ভিতরেই ভালো আছি। তখন সেখানে অনেকগুলো সৈন্যরা চলে আসে। তারা বলে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আসলে আমরা একটা ঝামেলা মেটাতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আর আমরা এটা মনে করছি যে পার্মিয়ান ধর্মের লোকেরাই আমাদের সাথে ওই ঝামেলাটা করেছিল। স্কারলেট বলে, ডিয়ানিজম ধর্মের মানুষদের পাওয়ার যেভাবে বেড়ে যাচ্ছে এটা দেখে পার্মিয়ান ধর্মের মানুষদের ভিতরে হয়তো একটু আতঙ্ক বেড়ে গিয়েছে। তখন সেখানে হুট করে এই ছেলেটা এসে স্কারলেটকে দেখে বলে, এত সুন্দর একটা মেয়ে এখানে কিভাবে এসেছে? আমার তো তোমার সাথে আরো আগেই দেখা হওয়া উচিত ছিল। তখন জুলিয়াস বলে, আমি তো ভেবেছিলাম যে নাইটদেরকে সবার সাথে কথা বলার আদব কায়দা অবশ্যই শেখানো হয়। ছেলেটা বলে, আপনি নিশ্চয়ই প্রিন্স জুলিয়াস, তাই না? তখন এই সৈন্যদের ক্যাপ্টেন বলে, হ্যাঁ। তুমি কি প্রিন্স জুলিয়াসকে রাগান্বিত করে আমাদেরকে মারবে নাকি? তখন ক্যাপ্টেন তাকে এভাবে মেরামত করে দেয়। তারপর সে বলে, আমি হচ্ছি হোলি অর্ডারের প্রধান নাইট, আমার নাম হচ্ছে ডিওস। আশা করি আপনি আমাকে ক্ষমা করে দিবেন। জুলিয়াস বলে, হ্যাঁ, আমি ক্ষমা করে দিয়েছি। স্কারলেট যখন তার পরিচয় দেয়, ডিউস হুট করে স্কারলেটের হাত ধরে বলে, আপনার সাথে দেখা করে ভালো লেগেছে, আপনি কি আমার গার্লফ্রেন্ড হবেন? এটা শুনে বাকি সবাই এরকম রিয়াকশন দেয়। ডিওস বলে, কি হলো, তুমি চুপ কেন? আমাদের স্ট্যাটাস আলাদা, তুমি কি এটা নিয়ে ভাবছো? স্কারলেট বলে, বিষয়টা এরকম না, স্ট্যাটাসের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তবে আমি যেহেতু একটা নবাবী পরিবারের মেয়ে, সেজন্য আমার বয়ফ্রেন্ডের স্ট্যাটাস আমার চেয়ে একটু বড় হওয়া উচিত। ডিওস বলে, মাত্র এই ব্যাপার? আমাকে কি দেখে কোনো রয়্যাল পরিবারের কেউ মনে হয় না? আসলে আমার মা একজন মানুষ আর আমার বাবা একজন এলফ, তার মানে আমি হলাম আধা এলফ। স্কারলেট হেসে বলে, আপনি তো অনেক মজার মানুষ। তখন সে মনে মনে ভাবে, যত যাই হয়ে যাক আমি তার প্রস্তাবকে কখনোই গ্রহণ করব না। লোকটা যেমনই হোক তার কখনো নিজের আদব ভোলা উচিত না। এটা ভেবে সে যখনই হাতটা একটু শক্ত করে তখনই ডিওস হাত ছেড়ে দেয়। জুলিয়াস স্কারলেটের হাত ধরে সরিয়ে বলে, তোমার জন্য এটাই ভালো হবে তুমি লেডি স্কারলেটের সাথে সম্মানের সাথে কথা বলো। ডিওস বলে, যদি আমি এরকমটা না করি তাহলে কি তুমি আমাকে মারবে? জুলিয়াস বলে, হ্যাঁ, তুমি এরকমটাই মনে করতে পারো। ডিওস বলে, আমি দুঃখিত, কিন্তু এরকমটা আমার দ্বারা হবে না। জুলিয়াস বলে, আমি তোমাকে ক্লিয়ার করে একদম শেষবারের মতো একটা ওয়ার্নিং দিচ্ছি, স্কারলেটের থেকে তুমি দূরে থাকবে। ডিওস বলে, এখন তো এটা আর কোনোভাবেই হবে না, কারণ আমি কারোর কাছ থেকে কোনো অর্ডার নেওয়াটা পছন্দ করি না। এটা শুনে সেখানে উপস্থিত বাকি সৈন্যরা তাকে ইচ্ছামতো বকা দিতে শুরু করে। ডিওস বলে, আপনারা রাগান্বিত হচ্ছেন কেন? আমি তো মজা করছিলাম। সৈন্যরা তাকে ধরে নিয়ে যেতে থাকে। যাওয়ার সময়ও সে বলে যায়, স্কারলেটের সাথে আবারও দেখা হবে। টেটে যাওয়ার ইচ্ছা হইলে তুমি আমাকে একটা চিঠি পাঠিয়ে দিও। তখন সৈন্যদের ক্যাপ্টেন জুলিয়াসকে বলে, আমাকে ক্ষমা করে দিন। ডিওস বিগত 1 বছর আগেই আমাদের অর্ডারে যুক্ত হয়েছে। সে অনেক দক্ষ একটা নাইট, কিন্তু একটু মাতাল টাইপের একটা ছেলে। স্কারলেট মনে মনে বলে, সে যে অনেক দক্ষ একজন সৈন্য এটা আমি তখনই বুঝতে পেরেছি যখন আমি তাকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করলে সে তার হাত সরিয়ে ফেলেছিল। স্কারলেট জুলিয়াসকে বলে, আপনি কি নিজ থেকে আমার হাতটা এখন ছাড়বেন নাকি আমি ঘুষি মারলে এর পরে ছাড়বেন? জুলিয়াস এভাবে হাত ছেড়ে দেয়। তারপর তারা একসাথে প্রাসাদের ভিতরে সেন্ট ডিয়ানার সাথে দেখা করতে চলে আসে। তারপর আমরা দেখি তারা যখন একটা রুমে বসেছিল তখন সেখানে এই ছোট্ট মেয়েটা দৌড়ে এসে স্কারলেটকে জড়িয়ে ধরে। এই মেয়েটাই হচ্ছে সেন্ট ডিয়ানা। জুলিয়াস তাকে এভাবে ধরে বলে, তোমার কি মনে হয় না যে তোমার এখানে সবার আগে আমার সঙ্গে দেখা করা উচিত ছিল? এই ছোট্ট মেয়েটা এভাবে জুলিয়াসকে বকাঝোকা করতে শুরু করে। যাই হোক, তারপর স্কারলেট আমাদের বলতে থাকে যে হোলি ল্যান্ডের যাত্রা এটা এমনই একটা ট্রেডিশন যেটা আজ থেকে 300 বছর আগে শুরু হয়েছিল। তখন প্যালেস্টাইন রাজ্যের ওপর ডেমন কন্টিনেন্টে বসবাসকারী ডেমনরা আক্রমণ করত। তারা আমাদের জমিনের উপর কবজা করে নিয়েছিল। তখনই একদিন বর্ডারের পাশে একটা গ্রামে একটা মেয়ে এসেছিল যার কাছে এক্সোসিজমের পাওয়ার ছিল। ওই মেয়েটা চারদিকের বর্ডারের আশেপাশে যেই গ্রামগুলো রয়েছে ওগুলোর কাছে হোলি জেমসের পিউরিফিকেশন লাগিয়েছিল আর একটা ব্যারিয়ার বানিয়েছিল।
ওই ব্যারিয়ারের মাধ্যমে এই প্যালেস্টাইন রাজ্যে মনস্টারদের আক্রমণ একেবারে শেষ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত যখন ওই মেয়েটা মারা যায় তখন হোলি জেমস আর ওই ব্যারিয়ারের শক্তি ধীরে ধীরে শেষ হতে থাকে। যখন মানুষেরা সমস্ত আশা হারিয়েই ফেলেছিল তখন গ্রামের মানুষদেরকে বাঁচানোর জন্য সেখানে অন্য আর একটা মেয়ে আসে। মেয়েটার নাম হচ্ছে ডিয়ানা। আগের বারে যেই মেয়েটা ব্যারিয়ার বানিয়েছিল ওই মেয়েটার আর এই মেয়েটার নাম সেমই ছিল। যাই হোক, ওই মেয়েটা হোলি জেমসকে পিউরিফাই করে ব্যারিয়ারকে আবারও বানিয়ে দেয় আর আমাদের রাজ্যকে মনস্টারদের হাত থেকে বাঁচিয়ে নেয়। তারপর আমাদের রাজা ওই দুইটা মেয়ের সম্মানে একটা মূর্তি বানিয়েছিল আর তারপরে ওই মূর্তি থেকেই এই ধর্মটা শুরু হয়েছে। যখনই ব্যারিয়ারের পাওয়ারটা শেষ হতে চলতো তখনই এক্সোসিজমের মাধ্যমে আর একটা মেয়ের জন্ম হতো আর ওই মেয়েটা সেন্ট ডিয়ানা হয়ে মনস্টারদের হাত থেকে আমাদের রাজ্যকে রক্ষা করত। জুলিয়াস বলে, আর দুর্ভাগ্যবশত এই বদমাইশ মেয়েটাই এখন সেন্ট ডিয়ানা হয়ে গিয়েছে। এর আগের সেন্টরা এটা দেখে আমাদেরকে নিশ্চয়ই অনেক গালিগালাজ করছে। ওই ছোট্ট মেয়েটা বলে, আমি গ্রামের মেয়ে হয়েছি তাই বলে তুমি আমাকে নিয়ে এভাবে মজা করতে পারো না, একটা ঘুষি মেরে আমি তোমাকে একদম টাকলা করে দেব। জুলিয়াস বলে, একজন সেন্টের এক প্রকার তীর্থযাত্রা করতে হয় যাতে সে হোলি জেমসকে ঠিক করে আবারও ব্যারিয়ার বানাতে পারে। তাই ওই সেরিমনিটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাকে তোমার সিরিয়াসলি নেওয়া উচিত। আমরা প্যারেড হওয়ার পরেই এখান থেকে রওনা দিয়ে দিব। সেন্ট ডিয়ানা বলে, কিন্তু ওই প্যারেড আমার অনেক বোরিং লাগে, সবসময় শুধু দাঁড়িয়েই থাকতে হয়, ওইটা আমার একদমই পছন্দ না। জুলিয়াস বলে, কিন্তু করতে তো হবেই, তোমার লোকজনদের জন্য এটা দেখাটা অনেক গুরুত্বপূর্ণ যে সেন্ট ডিয়ানা এখনো জীবিত রয়েছে আর একদম সুস্থ অবস্থায় আছে। এটা দেখলে পালমিয়ানরাও আর কিছু করার সাহস করবে না। তোমার নিজেকে একজন সেন্টের মতো করে পরিবর্তন করে নেওয়া উচিত। আর তাছাড়াও তোমার কাছে যেই সেন্টের পাওয়ার ছিল ওইটা তো তুমি অনেক আগেই হারিয়ে ফেলেছ। এই কথাটা শুনে সেন্ট ডিয়ানার একটু মন খারাপ হয়ে যায়, কিন্তু সে অনুভূতি প্রকাশ না করে বলে, এটা তো সত্যি কথাই, আমি আমার দায়িত্ব থেকে এভাবে পিছিয়ে যেতে পারি না। এভাবে আরো কিছু আগডম বাগডম কথা বলে সে জুলিয়াসকে এভাবে ভেঙ্গাইয়া সেখান থেকে চলে যায়। জুলিয়াস বলে, এই মেয়েটা তো ঠিক মতো মিথ্যা কথাও বলতে পারে না। স্কারলেট বলে, যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে সে মিথ্যা কথা বলছে তাহলে আপনার এটাও বোঝা উচিত ছিল সে মিথ্যা কথা কেন বলছে। জুলিয়াস বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি এই বিষয়টা খেয়াল করিনি। স্কারলেট মনে মনে বলে, প্রিন্স জুলিয়াস যতই বড় শেয়ানা হোক না কেন মেয়েদের মন বোঝার ক্ষেত্রে তার চেয়ে বড় কাঁচা খেলোয়াড় আর কেউই নেই। তারপর রাতের বেলা স্কারলেট সেন্ট ডিয়ানাকে গল্প শোনাচ্ছিল। সে বলতে থাকে যে আজকে কিভাবে সে ওই মোটো লোকটাকে মেরে একদম তক্তা বানিয়ে দিয়েছিল। সেন্ট ডিয়ানা বলে, আমিও বড় হয়ে আপনার মতো সুন্দর ও শক্তিশালী হতে চাই, যাতে আমার যেন কখনোই কোনো পুরুষের ভরসায় থাকতে না হয়। স্কারলেট বলে, তুমি কি ছেলেদেরকে একদমই পছন্দ করো না? সেন্ট ডিয়ানা বলে, একদমই না, ছেলেরা অনেক ময়লা হয়ে থাকে, গোসলও ঠিক মতো করে না, ছেলেদের অনেক বড় বড় হাত হয়, তাদের হাত দেখে আমার অনেক ভয় লাগে। স্কারলেট বলে, প্রিন্স জুলিয়াসকে আপনার কেমন লাগে? সেন্ট ডিয়ানা বলে, ওই ছেলেটা দেখতে ঠিকঠাক আছে, তার উচ্চতা আর শরীর স্বাস্থ্য সবকিছুই সুন্দর, কিন্তু সে অনেক খারাপ, অনেক খারাপ। সে সবসময় আমার উচ্চতা নিয়ে আমার সাথে মজা করে। স্কারলেট বলে, আমি বুঝতে পেরেছি, সে আপনার মতো আমার সাথেও এরকম মজা প্রায়ই করে থাকে। সেন্ট ডিয়ানা বলে, তার মানে সে আপনার সাথেও বেয়াদবি করে, আমি তাকে একদমই ছাড়বো না, মেরে মেরে একদম টাকলা করে দেব। এটা বলে সে বালিশে মারতে থাকে। যাই হোক, তারপর সেন্ট ডিয়ানা বলে, এই পৃথিবীতে কি আপনার মতো সাদা চুল আর নীল চোখওয়ালা এমন কোনো রাজকুমার নেই যে একটা সাদা ঘোড়ায় করে এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে? স্কারলেট বলে, আমি এটা জানি না, কারণ অনেক কম মানুষই রয়েছে যাদের সাদা চুল আর নীল চোখ হয়ে থাকে, তাই এরকম হওয়ার পসিবিলিটি প্রায় না হওয়ার মতো। তবে আপনি এরকমটা কেন বললেন? সেন্ট ডিয়ানা বলে, তেমন কিছু না, আমি শুধু চাচ্ছিলাম সে যেন আপনার মতোই সুন্দর হয়। তখন সেন্ট ডিয়ানার ঘুমানোর সময় হয়ে যায়। স্কারলেট যখন চলে যাচ্ছিল তখন সে বলে, আপনি এখানেই থেকে যান, আপনার সাথে আমার অনেক কথা বলতে ইচ্ছে করছে, আজকে রাতে আপনি এখানেই থাকুন। তাছাড়াও আমি তো সেন্ট ডিয়ানা, আমার সঙ্গে থাকলে কোনো সমস্যাও হবে না। স্কারলেট তার কাছে যেয়ে বলে, এভাবে জেদ করা একদমই ভালো কথা না। তখন সেন্ট ডিয়ানা বলে, আমি কি আপনাকে একটা কাজ করতে বললে আপনি ওটা করবেন? স্কারলেট বলে, হ্যাঁ অবশ্যই। সেন্ট ডিয়ানা বলে, আসলে সেন্ট হওয়ার পরেই আমাকে এই ডিয়ানা নাম দেওয়া হয়েছে,
আর আমার আগে যতগুলো মেয়ে সেন্ট হয়েছিল তাদের প্রত্যেককেই এই ডিয়ানা নাম দেওয়া হয়েছিল। তাই আমি চাচ্ছিলাম আমার নামটা যেন একটু ডিফারেন্ট হয়। আমি যখন আমার বাবাকে এই কথা বলেছিলাম তখন সে লুকিয়ে আমার নাম সানিয়া রেখে দিয়েছিল। এটা শুনে স্কারলেট ব্যাপারটা বুঝতে পেরে বলে, আপনার সাথে সময় কাটিয়ে অনেক ভালো লাগলো, আপনার সাথে আগামীকালকে আবারও দেখা হবে সেন্ট সানিয়া। এটা বলে সে চলে যায়। সেন্ট সানিয়া অনেক খুশি হয়ে যায়। স্কারলেট যখন অন্ধকারের মধ্য দিয়ে একটা মোমবাতি হাতে নিয়ে যাচ্ছিল তখন তার অতীতের একটা ঘটনা মনে পড়ে। সানিয়া যখন তার সেন্টের শক্তি হারিয়ে ফেলেছিল তখন সে অনেক চিন্তিত হয়ে গিয়েছিল আর কান্না করে করে বলছিল, আমি যদি সেন্ট না হই তাহলে আমার বেঁচে থেকেই বা লাভ কি। স্কারলেট আকাশের দিকে তাকিয়ে বলে, আশা করছি যে আগামীকালকের সেরিমনিতে কোনো রকম সমস্যা হবে না। পরের দিন সকালে যখন সেরিমনি শুরু হয় তখন সেন্ট ডিয়ানা এখানে উপরে দাঁড়িয়েছিল। আশেপাশের সমস্ত মানুষেরা খুবই আনন্দের সাথে সেন্ট ডিয়ানার জয়ধ্বনি দিচ্ছিল। সেন্ট ডিয়ানা এই জিনিসটাকে উপরে করলে একটা ম্যাজিক্যাল কিছু হয়ে যায়। ওই ম্যাজিকটা দেখে সেখানকার মানুষেরা আরো খুশি হয়ে যায়। এখানে গাড়ির ভিতর থেকে জুলিয়াস বলে, এখন আমরা বলতে পারি যে এই সেরিমনিটা সম্পূর্ণ হয়েছে। স্কারলেট বলে, হ্যাঁ, সাধারণ মানুষদেরকে খুশি দেখে সেন্ট ডিয়ানাও অনেক খুশি হয়ে গিয়েছে। তখনই সেখানে হঠাৎ করে একের পর এক বিস্ফোরণ হতে শুরু করে। সেখানে উপস্থিত সমস্ত মানুষেরা অনেক ঘাবড়ে যায়। স্কারলেট তাড়াতাড়ি করে গাড়ির উপরে এসে বুঝতে পারে যে এই বিস্ফোরণের শব্দগুলো ওই প্রাসাদটার ওই পাশ থেকে আসছে। স্কারলেট তার পাওয়ার ব্যবহার করে ওই দিকে যাওয়ার জন্য রওনা হয়। স্কারলেট নিচে দেবী পালমিয়ার এই মূর্তিটার উপর লাফ মেরে মূর্তিটাকে ভেঙে মূর্তিটার এই অস্ত্রটা হাতে নিয়ে বলে, আপনাদের দেবীদের এখন ফেস্টিভ্যালের সময় শেষ হয়ে গিয়েছে, এখন নতুন একটা অনুষ্ঠান হবে, সেটা হবে রক্তের ফেস্টিভ্যাল। স্কারলেটের এই কথার সাথে ভয়ানক একটা রূপ দেখে 6 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওর শুরুর দিক দিয়ে একেবারে শুরুর দিক দিয়ে কিছু কিছু স্ক্রিনশট যেগুলো আর কি একটু স্ক্রিনশটগুলো অদ্ভুতভাবে লাগানো, একটা সিন চলতেছে, ওই সিনে কথার সাথে কোনো রকম ম্যাচ না খাইয়েই ওই স্ক্রিনশটগুলো বসানো হয়েছে আর কি। তো এটার মেইন রিজনটা হচ্ছে যে ভিডিওটা আমি বিকালেই আপলোড করছিলাম। বিকালে আপলোড করার পরে এটা যখন সমস্ত প্রসেসিং সব শেষ হয়েছে তখন কপিরাইট ধরা পড়ছে। ভিডিওতে প্রায় 9-10টা জায়গায় কপিরাইট আসছে। তো এটার জন্য ভিডিওর ওই কপিরাইট জায়গাগুলো আর কি ঠিক করার জন্য ওই অদ্ভুতভাবে স্ক্রিনশটগুলো আর কি, ওই কপিরাইট যেগুলা জায়গায় আসছিল ওইগুলা জায়গায় স্ক্রিনশট বসানোর পরে ভিডিওটা আবারও এক্সপোর্ট করে ওই আগের আপলোডটা ডিলিট করে এখন এটা আবারও আপলোড করব। আগেরটা আপলোড করছি ওটাও ডিলিট করে দিতে হবে। আর এই ভয়েস ওভারটা এটা কোনো স্ক্রিপ্টেড কিছু না, এটা এমনি মনে হলো যে কিছু কথা আমার বলতে মন চাইতেছে তাই আমি এগুলো বলতেছি আর কি। আমি এখনো ভিডিওটা এক্সপোর্টে ক্লিক করি নাই, কারণ এই ভয়েস ওভারটা আমি ভিডিওতে অ্যাড করার পরে ভিডিওটা এক্সপোর্টে ক্লিক করব। আর ভিডিওটা যেহেতু অনেক বড়, ভিডিওর সাইজ মোটামুটি 25 জিবির উপরে হবে, তো এটা এক্সপোর্ট হইতেও মোটামুটি আধা ঘন্টার বেশি সময় লাগবে। তো এখন রাত বাজে প্রায় 12টা 35। তো এটা এক্সপোর্ট হইলে আমি ভিডিওটা আপলোডিংয়ে লাগিয়ে দিয়ে পিসি অন করে রেখে আমি এখন ঘুমিয়ে যাবো। সারা রাত এটা আপলোড হইতে থাক, পরে সকালে ঘুম থেকে ওইটা বাকি কাজ করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।